গল্প ব্যঞ্জনে সাদর আমন্ত্রণ। এই সবুজ উদ্ভিদের একটা যে আত্মা রয়েছে, তার স্পর্শ আমার নিজের আত্মায় এসে লাগে। মুখে কোনো বাক্য আসতে চায় না। এখানে ঈশ্বরের এই প্রাচুর্যের পাশে স্তব্ধ হয়ে বসে থাকতে ইচ্ছে হয়। কবি জীবনানন্দ দাশ অভিভূত চাষা শব্দটি কেন ব্যবহার করেছিলেন, তার মাহাত্ম্য একটু একটু করে বুঝতে আরম্ভ করেছি। ঈশ্বর যেমন তার সৃষ্টি নিখিলের দিকে অভিভূত নয়নে তাকিয়ে থাকেন, তেমনি আপন হাতে তৈরি ক্ষেতের পাশে দাঁড়ালেও চাষার অভিভূত হওয়া ছাড়া উপায় থাকে না। চাষা সুলভ সংস্কারগুলোও আমার মনে জেগে উঠতে আরম্ভ করেছে। নানা ধরনের মানুষ আমার ক্ষেতের সামনে এসে দাঁড়ায়। কে কেমন মানুষ আমি মুখ দেখে চিনতে পারি না বটে, আমার ক্ষেতের উদ্ভিদগুলো তাদের সঠিক পরিচয়ে চিনতে পারে। তাদের কারো মনে যদি কোনো বদমতলব থাকে, তার প্রভাব আমার ক্ষেতের চারা গাছের ওপর অবশ্যই পড়বে। তাদের প্রাণ এত কোমল, এত সূক্ষ্ম, এত স্পর্শকাতর যে মানুষের কুদৃষ্টি প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। মানুষের মন্দ চিন্তার ঢেউ চারা গাছের শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে, বৃদ্ধি ঠেকিয়ে রাখে। দীর্ঘদিন ক্ষেতের চারা গাছের সহবাসে একটি ষষ্ঠ ইন্দ্রিয় আমার মধ্যে জন্ম নিয়েছে। আমি বুঝতে পারি, কোনো মানুষ খেতে ঢুকলে ক্ষেতের চারা গাছ আনন্দে নৃত্য করে। মন্দ মানুষ খেতে ঢুকলে চারা গাছের শরীরে তাদের স্পর্শ লাগলে চারা গাছ অপরিসীম বেদনায় কাঁদে। গাছের ভাষা আমি বুঝতে পারি নে, শুধু অনুমান করি। দুষ্ট লোকের খারাপ নজর যাতে না লাগে, একটি মাটির কালো হাঁড়িতে চুনের ফোঁটা লাগিয়ে ক্ষেতের ভেতর একটা কাঠির ওপর বসিয়ে দিলাম। শাহানার একেবারে কোলের বাচ্চাটি, যার নাম রিয়াদ, সেই প্রথম আবিষ্কার করল কার্নিশের পাশের একটি বেগুন গাছে ৫-৭টি বেগুনি ধরনের ছোট ছোট ফুল ফুটেছে। ফুলগুলো ঢাকুল পাতার অন্তরাল থেকে উঁকি দিচ্ছে। একেবারে অতর্কিতে এসে পড়েছে বলে তাদের একটুখানি লজ্জা এবং একটুখানি গর্বের আভাস ভাবে ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। এই এতটুকুন বাচ্চা ছোট ছোট চোখ দিয়ে দেখতে পেল কেমন করে পাতার ফাঁকে লুকিয়ে থাকা ফুলগুলো। অথচ আমি সারা দিন ক্ষেতের মধ্যে কাটাচ্ছি, আমার চোখে পুষ্প বিকাশের কোনো আলামত ধরা পড়েনি। আমার ক্ষেতের বেগুন গাছে ফুল ফুটেছে। ইচ্ছে হলো এই অপূর্ব সংবাদটি জনে জনে জানাই। হোস্টেলের করিডোরে অনেকক্ষণ হাঁটলাম। যে সমস্ত মানুষ আসা যাওয়া করছে, তাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়। অবশেষে হতাশ হয়ে মেনে নিতে হলো, এই সমস্ত ব্যস্তবাগীশ মানুষদের কাউকেই আমার গাছে ফুল ফোটার সংবাদটি প্রকাশ করা যায় না। কিন্তু এই অসহ্য আনন্দ তো আমি মনের মধ্যে ধারণ করতে পারছি নে। অগত্যা কাগজ কলম টেনে নিয়ে কতগুলো পংক্তি লিখে ফেললাম। শুরুর দিকটা এরকম: ফুল ফোটানো সহজ কথা নয়, শূন্য থেকে মূর্ত করা সৃষ্টির বিস্ময়। পারে সেজন ভেতর থেকে ফোটার স্বভাব যার, ফালতু লোকের ভাগ্যে থাকে বন্ধা অহংকার। সপ্তাহখানেক না যেতেই আমার ক্ষেতে অবাক ব্যাপার একের পর এক ঘটে যেতে লাগলো। ফুলে ফুলে গোটা বেগুন ক্ষেত ভরে উঠল। টমেটোর চারায় ছোট ছোট ফল বেরিয়ে আসতে শুরু করেছে। মরিচ গাছ বসে নেই, সাদা ফুলে তাদের সারা শরীর ঢেকে গেছে। মিষ্টি কুমড়োর লতা থেকে হলুদ পরুষ ফুল বেরিয়ে অল্প অল্প দুলছে। জাংলার উপরে জালি লাউয়ের শরীর থেকে
ধবধবে সাদা ফুল বেরিয়ে পাতার সঙ্গে লুকোচুরি খেলছে। চারাগুলো একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে ফুল ফোটাতে লেগেছে। এই দৃশ্য আমি যখন নিজের চোখে দেখি, মুখের কথা মুখের ভেতর আটকে যায়। ভেতরের অনুভূতি সদ্যজাত শিশুদের মতো হাত পা ছুঁড়তে থাকে। আল্লাহর রাজত্বে এত সব আশ্চর্য কাণ্ড ঘটে যাচ্ছে, কি আশ্চর্য! কেউ চেয়ে দেখছে না। আমার ভেতরের রাগ, অভিমান, ক্ষোভ সব কোথায় উধাও হয়ে গেল। একটা সার্থকতা বার্তা আমার ভেতরে ঢেউ দিয়ে ছড়িয়ে পড়ে। আমি ফুল ফোটাতে পারি, ফল ফলিয়ে তুলতে পারি। আমার জীবন বিফল নয়। কচি টমেটো বড় হচ্ছে। ঝুমকোর মতো মরিচের ভারে গাছগুলো বাঁকা হয়ে পড়েছে। আর 10টা মিষ্টি কুমড়োর বাচ্চা ভূমিতে শয়ন করে বড় হওয়ার স্বপ্ন দেখছে। নরম জালি লাউয়ের সবুজ ফল বাতাসে দোদুল দোল দোদুল দোল দোল খাচ্ছে। বেগুনের কথা পরে বলছি, তার কারণ আছে। বেগুন থেকেই তো এই ক্ষেতের সূত্রপাত। সুতরাং বেগুনের কথা বলতে গেলে একটুখানি পক্ষপাত তো আসবেই। প্রায় 4 রকমের বেগুন আমার ক্ষেতে শোভা পাচ্ছে। পয়লা গফরগাঁওয়ের গোল কালো বেগুনের কথা বলি। অল্প কয়েকদিনের মধ্যেই বেগুনগুলো এমন আকার পেয়ে গেল, অনায়াসে পুষ্ট স্তনের সঙ্গে তুলনা করা যায়। শুধু বোঁটার অংশটি নেই। তেল তেলে মসৃণ শরীরে হাত বুলোতে কি আরাম! মনে হয় নারীর স্তনের পরশ নিচ্ছি। কার্নিশের নিচে যে চারাগুলো লাগিয়েছিলাম তার সবটাই 12 মেশে বেগুন। এই গাছগুলো সবচেয়ে বেশি বেড়েছে, সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। মনে হবে না বেগুন গাছ। আমি পুরনো দালানের বালি মেশানো চুন গোড়ায় দিয়েছিলাম। সকলে বলল এ কারণেই তারা অস্বাভাবিক রকম বাড়ছে। 12 মেশে বেগুনগুলো কালো এবং লম্বাটে। তাদের বোঁটায় নরম নরম এক ধরনের কাঁটা আছে। বড় হওয়ার সময় বেগুনগুলো গরুর শিঙের মতো বেঁকে চুরে যায়। গফরগাঁওয়ের বেগুন এবং 12 মেশে বেগুন ছাড়া আমার ক্ষেতে ক্রিকেটের বলের মতো এক ধরনের গোল বেগুন ফলেছে। বেগুন বিক্রেতাদের পরিভাষায় যার নাম আন্ডা বেগুন। তারা কেন আন্ডা বেগুন বলে থাকেন কৈফিয়ত আমি দিতে পারবো না। তাছাড়া সাদা লম্বা আরেক ধরনের বেগুন অজস্র ফলেছে। এই বেগুনের উপরের দিকটা একটু কালচে, নিচের অংশটা সাদা। তাতে চন্দ্রবোড়া সাপের মতো এক ধরনের নকশার আভাস লক্ষ্য করা যায়। ফুলকপিগুলো তুলে নেয়ার সময় হয়েছে। টমেটোতে রং ধরতে আরম্ভ করেছে। মরিচে কামড় বসানো যায় না, ঝালের চোটে বাপের নাম ভুলিয়ে দেয়। বিকেলবেলা বাজারে থলে হাতে আমাদের পাড়ার যেসব ভদ্রলোক ভদ্রমহিলা নিউ মার্কেটে বাজার করতে যান, তারা আমার ক্ষেতের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এখনো বাজারে ক্ষেতের তরিতরকারি পুরোদমে আসতে শুরু করেনি। যাও আসে, হাত দিয়ে স্পর্শ করা যায় না, আগুন ধরে যায়, এত দাম। পচা ধচা বাসি তরিতরকারি নিয়ে ফিরে আসার সময় লোভাতুর দৃষ্টি দিয়ে দেখেন আমার ক্ষেতে টমেটো পাকছে, ঢাউস ঢাউস বেগুন পাতার জাল ভেদ করে পুষ্ট চেহারা প্রদর্শন করছে, কচি লাউ দুলছে, লকলকে ডগাগুলো আই আই করে ডাকছে। এই এত সব তাজা তরিতরকারি এখানে, অথচ তাদের কষ্ট করে বাজারে যেতে হচ্ছে, বেশি দাম দিয়ে বাসি জিনিস কিনতে হচ্ছে। আর আমি এখানে রাজ্যের তরকারি ভাণ্ডার আগলে রেখে শেঠ হয়ে বসে আছি। যখের ধনের মতো সকাল সন্ধে ক্ষেত সামলাচ্ছি, কাউকে ধারে কাছেও আসতে দিচ্ছি নে। প্রথম নালিশ করলেন তৌহিদুল আনোয়ারের বেগম। তিনি একদিন বলে বসলেন, সফা ভাই,
আমাদের কষ্ট দেখে কি আপনার মনে একটুও করুণা হয় না? আমাদের কর্তারা তাজা তরিতরকারির জন্য প্রতিদিন নিউ মার্কেটে গিয়ে হাপিত্তেশ করছে, অথচ আপনি এখানে একেবারে চোখের সামনে তরিতরকারির পাহাড় সাজিয়ে বসে আছেন। আপনার ক্ষেতের বেগুন বুড়ো হয়ে যাচ্ছে, টমেটো পেকে ঝরঝর করছে, গাছের লাউ শক্ত হয়ে যাচ্ছে। আপনি এসব নিয়ে কি করবেন? আপনার বউ নেই, পরিবার নেই, একেবারে একাকী একজন মানুষ। এগুলো আমাদের দান করে দিন না কেন? যদি আপনার দান করার মন না থাকে, পয়সা নিয়ে বিক্রি করেন। আমি বললাম, আমার ক্ষেতের জিনিস আমি দাম দিয়ে বেচবো না এবং দানও করব না। বেগুন পাকুক, টমেটো পাকুক, আমি সবগুলোর বীজ সংগ্রহ করে আগামী সিজনে আমার বন্ধু আনসার আলীর সঙ্গে বীজের ব্যবসা করব। তৌহিদের বেগম বললেন, আপনি যখন নিজের খুশিতে দেবেন না, আমাদের চুরি করা ছাড়া উপায় নেই। আমি বললাম, আপনাদের অভ্যেস থাকলে চুরি করবেন, কিন্তু আমার মানত শেষ করার পূর্বে কাউকে আমার ক্ষেতের ফসলে হাত দিতে দেব না। তমিজউদ্দিনের বেগম তেড়ে উঠে জবাব দিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের জমিতে ফসল ফলিয়েছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়কে কেন খাজনা দেননি? আইনত বিশ্ববিদ্যালয় খাজনা বাবদে অর্ধেক তরিতরকারি দাবি করতে পারে। সেই হিসাবে আপনার ক্ষেতের অর্ধেক তরিতরকারির মালিক আমাদের স্বামীরা, কারণ তারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ভদ্রমহিলার হুমকিতেও আমি 1 ইঞ্চি নড়লাম না। বললাম, আপনাদের কর্তাদের উকিলের নোটিশ পাঠাতে বলবেন, আমি কোর্টে জবাব দেব, কিন্তু ক্ষেতের ফসল দিতে পারবো না। তখন ভদ্রমহিলারা সকলে একজোট হয়ে আমাকে বখিল, কৃপণ ইত্যাকার বিশেষণে ভূষিত করতে থাকলেন। সোহেলের বউ তো মন্তব্য করেই বসল, এতদিনে বুঝতে পারলাম এই মানুষটা এই বয়সেও কেন একটা বউ জোটাতে পারল না। আমার একটা মানত ছিল, আমি মনে মনে স্থির করেছিলাম ক্ষেতের প্রথম তরিতরকারি দিয়ে সুলতান স্কুলের বাচ্চাদের খাওয়াবো। মোস্তানের কাছে গিয়ে প্রথম গোপন কথাটা ভাঙলাম। তার চোখে অনেকগুলো স্ফুলিঙ্গ জেগে উঠল। বাচ্চারা ক্ষেতের তরিতরকারি দিয়ে একবেলা রান্না করে খাবে, তার চাইতে আনন্দের বিষয় আর কিছু হতেই পারে না। বাচ্চাদের জানিয়ে দিলেন, আগামী শুক্রবার দুপুরবেলা স্কুলের পাশে ভাত তরকারি রান্না করা হবে। তাদের নিজেদের রান্না করতে হবে, লাকড়ি জোগাড় করতে হবে, হাঁড়ি পাতিল আনতে হবে। বাচ্চাদের মধ্যে উৎসাহের তরঙ্গ বয়ে গেল। সকলে মিলে পাতা পুতা, গাছের শুকনো ডাল, চেলাকাঠ কোথা থেকে এমন ভাবে আনতে লাগলো, 2 দিন না যেতেই লাকড়ির পাহাড় জমে উঠল। আমরা স্কুল ঘর থেকে একটু দূরে গভীর করে 4টা চুলো কাটলাম। বৃহস্পতিবার দিন বাচ্চাদের খেতে ঢুকিয়ে দিয়ে বললাম, বেগুন, টমেটো, ফুলকপি, পেঁয়াজ সব উঠিয়ে নিয়ে এসো। আমরা 4-4টে পুষ্ট লাউ কেটে নামালাম। মিষ্টি কুমড়ো উঠালাম 5টা, এক একটা 2-3 কেজি ওজন। জালি লাউয়ের ডগা কাটলাম অনেকগুলো। এই পরিমাণ তরিতরকারি দিয়ে অনায়াসে 80-85 জন পূর্ণ বয়স্ক মানুষের এক বেলার খাবার হয়ে যাবে। আমাদের বাচ্চা তো মোটে 55 জন। মোস্তান বললেন, বাচ্চারা তো শুধু শুধু তরকারি খেতে পারবে না, তার সঙ্গে ভাতও তো প্রয়োজন। আমি বললাম, আমরা আধা মণ চালও কিনব। বস্তির মুদি দোকানটিতে যখন চাল কিনতে গেলাম, দোকানদার বললেন তিনি বাচ্চাদের খাওয়ার জন্য আধ মণ চাল এমনিতেই দান করবেন, কোনো দাম নেবেন না। মোস্তান বললেন, আপনি চালটা ফ্রি দিচ্ছেন, কিন্তু ডালটা আমরা দাম দিয়ে কিনব। দোকানদার ভদ্রলোক জানালেন সেটিও হতে পারবে না। ডাল, তেল এবং মশলাপাতি যা লাগে সব তার কাছ থেকে বিনামূল্যে নিতে হবে। এ সময়ের মধ্যে গোটা বস্তিতে চাউর হয়ে গিয়েছিল যে আগামী শুক্রবারে স্কুলের বাচ্চাদের জন্য খানা মেজবানির আয়োজন করা হচ্ছে। সবকিছু এক জায়গায় যখন এনে জড়ো করা হলো,
আমি গেলাম সোহেলের বউয়ের কাছে। মহিলা ডাইনিং টেবিলে কাঁথা বিছিয়ে শাড়ি ইস্ত্রি করছিলেন। মনে হলো আমাকে দেখে তিনি বিরক্ত হয়েছেন। তাকে কোনো কথাই বলতে না দিয়ে বলে ফেললাম, আগামীকাল সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত আপনাকে বুক করে ফেললাম। মহিলা সামনের চুল সরাতে সরাতে অনুনাসিক স্বরে বললেন, কাল আমি একটা ফ্রেঞ্চ ফিল্ম দেখতে যাব। আমি কড়াভাবে বললাম, ওটি বাদ দিতে হবে এবং তাকে আমার হয়ে খাটতে হবে। এত শক্ত করে কথা বলছেন যখন, আপনাকে বলতে হবে কালকে আপনি কি করবেন। আমি জানিয়ে দিলাম, কাল আমি বিয়ে করতে যাচ্ছি। তৌহিদ, তমিজউদ্দিন এবং অন্য সব ভদ্রলোকদের বেগমদের টেনে নিয়ে আসার দায়িত্ব আপনার। বিস্ময়ে মহিলার চোখ জোড়া কপালে উঠে গেল। তাহলে সফা সাহেব আপনারও জেদ আছে? আমি বললাম, হ্যাঁ, একটুখানি আছে। সব মহিলাদের ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আপনার। শুক্রবার দিন সকালবেলা আমি শাহানা, তৌহিদের বেগম, তমিজউদ্দিনের মিসেস, সোহেলের বউ এরকম এক পাল মহিলাকে একেবারে খেদিয়ে কাটাবনে সুলতান স্কুলের ধারে নিয়ে এলাম। বললাম, বিয়ের উদ্যোগ আয়োজন চলছে, সুতরাং আপনারা কাজে লেগে যান। বাচ্চারা আমার ক্ষেতের তরকারি দিয়ে আজ বনভোজন করবে। তাদের মা বাবারাও এসেছে। আপনারা রান্নাবান্নার কাজে সাহায্য করুন। তৌহিদের বেগম বলল, সাফা ভাইয়ের সবকিছু উদ্ভট। তিনি তার ক্ষেতের তরিতরকারি প্রথমে বস্তির বাচ্চাদের খাওয়াবেন, আর আমাদেরকে নিয়ে এসেছেন রাঁধুনিগিরি করতে। তমিজউদ্দিনের বেগম বেশ শ্রেণী সচেতন মহিলা। এই জঘন্য জায়গায় টেনে এনে তাকে অপমান করার জন্য পারলে বটি দিয়ে আমার মাথাটা ফাঁক করে দিতেন। সোহেলের বউটি ফুর্তিবাজ, বিদেশে পড়ালেখা করেছেন, সুন্দরী এবং বাপের টাকা সুনাম দুইই আছে। তিনি কাজটিতে মজা পেয়ে গেলেন। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে কাজে লেগে গেলেন। মোস্তানের বউ এবং মেয়ে এসে ভারী ভারী কাজগুলো করতে আরম্ভ করলো। সোহেলের বউ এমনভাবে কাজের ভেতর মশগুল হয়ে গেলেন যেন এটা একটা মজার খেলা। এই বউটির অগ্রণী ভূমিকার কারণে অন্যান্য মহিলারা খুঁতখুঁতানি বন্ধ করে এটা সেটা করতে লাগলেন। বাচ্চাদের মা এবং বোনদের মধ্যেও কেউ কেউ এসেছে। কেউ ভাত রান্না করার দায়িত্ব নিল, কেউ ডাল। জালিলাও, ফুলকপি, বেগুন, টমেটো একসঙ্গে মিশিয়ে এক কড়াইতে সব রান্না করা হলো। শুরু থেকে ক্ষেতের কাজে আমাদের যারা সাহায্য করেছে, তাদের মধ্যে যাদের চিনি, ডেকে আনার জন্য রেজাকে মহসিন হল এবং সূর্য সেন হলে পাঠিয়ে দিলাম। তাদের সকলে না হলেও কেউ কেউ এলো। সব মিলিয়ে এই রান্না বান্নার ভেতর থেকে একটা উৎসবের আমেজ বেরিয়ে এলো। বাবুল শেখ মুজিব এবং জিয়াউর রহমানের বক্তৃতা দিয়ে শোনালো। ভদ্রমহিলারা অবাক হয়ে গেলেন। এই এতটুকুন বাচ্চা কি করে কণ্ঠস্বর এমন নিখুঁত নকল করতে পারে? আমরা প্রথমে বাচ্চাদের খাওয়ালাম, তারপর তাদের মা বোনদের, তারপর মহসিন হল এবং সূর্য সেন হলের কৃষি সহায়ক বন্ধুদের, তারপর খাওয়ালাম ভদ্র মহিলাদের। খেতে খেতেও কেউ কেউ আমার নিন্দে করতে ভুললেন না। তমিজউদ্দিনের বেগম জানালেন, বিয়ের নাম করে আমি সবাইকে মস্ত ফাঁকি দিয়েছি। এখন তিনি জানতে চান আসল বিয়েটা কখন হবে। আমি বললাম, হবে হবে, এখন তো সবে প্রেমে পড়েছি। সোহেলের বউ বলল, প্রেমে তো আপনি সব সময়ই পড়েছেন, কিন্তু কোনো প্রেম তো বিয়ে অবধি গড়ায় না। আমি বললাম, বর্তমান প্রেমটার আলাদা একটা মজা আছে। ভদ্রমহিলার একটা জলজ্যান্ত স্বামী রত্ন রয়েছে, সেখানেই সবকিছু ঠেকে গিয়েছে। তৌহিদের বেগম বললেন, আপনি শুধু কেলেঙ্কারিই করবেন, বিয়ে আপনার কপালে নেই। খাওয়া দাওয়ার শেষে ভদ্রমহিলারা সকলে মিলে তাম্বুল রসে ঠোঁট সিক্ত করে আমায় নিন্দে করতে লাগলেন। ভদ্রমহিলাদের খুশি করার জন্য আমায় বলতে হলো,
এখন থেকে আপনাদের কার কোন তরকারি প্রয়োজন সকালবেলা জানিয়ে দেবেন, আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসব। শুধু দুপুরবেলার খাবারটা পালা করে আমার ঘরে পৌঁছে দেবেন। তমিজুদ্দিনের বেগম বললেন, আপনার মতো আটকুড়ে মানুষকে রেঁধে খাওয়ালে আমাদের পরিবারের অকল্যাণ হবে। আমি জীবনে মনে করার মতো কোনো মহৎ কর্ম করিনি। রাজনীতির নেতৃত্ব দেইনি, সাহিত্যের সেনাপতিত্ব করিনি, পড়াশোনায় কখনো কৃতিত্বের পরিচয় রাখিনি। এমন ফলবান প্রেম আমার জীবনে কোনোদিন আসেনি যা আমার জীবনকে একটি স্থির বিন্দুতে দাঁড় করাতে পেরেছে। আমার গোটা জীবনটাই আমার কাছে একদম ফাঁকা এবং অর্থহীন মনে হয়। এ জীবনে আমি এমন কোনো কাজ করিনি যা আমার নিষ্ফল জীবনের ঊষর মুহূর্তসমূহে একটি সান্ত্বনার স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিতে পারে। তবু আমি যখন পেছনের দিকে তাকাই, আমার স্মৃতিতে সেই ফলবান ক্ষেতের ছবিটি মূর্ত হয়ে ওঠে। প্রতিটি গাছ, প্রতিটি চারা, প্রতিটি লতা আলাদা করে শনাক্ত করতে পারি। এই ক্ষেতটি আমার মনে চিরহরিত উদ্যান হয়ে বিরাজ করছে। মা বাবা যেমন তাদের সন্তানের প্রথম বসতে শেখা, প্রথম হামা দেয়া, হাঁটতে শেখা, প্রথম কথা বলার কথা আজীবন মনে রাখতে পারে, আমিও তেমনি আমার ক্ষেতের চারা গাছের কোনটিতে প্রথম ফুল ধরেছিল, কোনটিতে কলি এসেছিল এবং কোনটিতে বিস্ফারিত পুষ্পের অন্তর মথিত করে ফল দেখা দিয়েছিল, সব মনে করতে পারি। এই ক্ষেতের তরিতরকারি দিয়ে বস্তির শিশুদের একবেলা খাইয়েছিলাম। সেই শিশুদের উৎফুল্ল মুখমণ্ডল, সেই উৎসবের অমল আনন্দের রেশ আমার জীবনের প্রথম বীর্যপাত যেমন, প্রথম রমণী সঙ্গম যেমন, তেমনি আমার মনে উজ্জ্বল আয়ুষ্মান হয়ে টিকে আছে। চোখ বন্ধ করলেই সেই শিশুদের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাই। তাদের কচি কণ্ঠের চিৎকার শ্রবণে জেগে উঠতে থাকে। তখন একটা অনুভূতি আমার মনে জেগে ওঠে, হয়তো আমার এই জীবনের সবটা একেবারে বিফলে যায়নি। ক্ষেতের এই চারা গাছগুলো প্রায় 3.5 মাস আমাকে এক জায়গায় গ্রেফতার করে রেখেছিল। চাষা কেন তার ক্ষেত ছেড়ে দূরে কোথাও যেতে পারে না এখন বুঝতে পারি। গ্রামের বাড়িতে আমার সামান্য জমি জমা আছে, যেতে যেতে একেবারে অল্পতে এসে ঠেকেছে। জমি জমা না থাকলে 1 দোষ, থাকলে 7 দোষ। জমি থাকলে মামলা আছে, বেদখল আছে, খুন জখম সব আছে। জমি যখন মালিককে নাম ধরে ডাক দেয়, কবরে থাকলেও ছুটে গিয়ে হাজিরা দিতে হয়। আমাকে জমি সংক্রান্ত ব্যাপারে গ্রামের বাড়িতে ছুটতে হলো। গিয়েছিলাম 2 দিনের জন্য, কিন্তু 7 দিনেও ঝামেলা মুক্ত হওয়া সম্ভব হলো না। এদিকে আমি ভেতরের কানে শুনতে পাচ্ছি আমার ক্ষেতের চারাগুলো আমাকে ডাকছে। একদিন গ্রামের বাড়িতে শুয়ে আছি, রাত কত বলতে পারি নে, ঘড়ি অকেজো হয়ে গিয়েছিল। গ্রাম দেশে রাত 9টাকেও মনে হয় অনেক রাত। রাতের বেলা আমি সেই খাটটিতে ঘুমিয়েছি, যে খাটে সারা জীবন আমার বাবা, আমার বড় ভাই ঘুমিয়েছিলেন। হঠাৎ স্বপ্নের মধ্যে তীব্র প্রাণফাটা চিৎকার শুনলাম। আমার ক্ষেতের বেগুন চারাগুলো মাটি থেকে শেকড় শুদ্ধ ঊর্ধ্ব দিকে লাফিয়ে উঠছে এবং যন্ত্রণায় আর্তচিৎকার করছে। সারা রাত আর ঘুমোতে পারলাম না। আমার মন বলছে কেউ আমার ক্ষেতের চারাগুলোর নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। দিনের আলো ফুটলে প্রথম বাসে চড়েই আমি চট্টগ্রাম শহরে চলে এলাম। আমি বেলা 9টার সময় শহরে এসে পৌঁছেছি। এখন টেলিফোন করলে ইত্তেফাক অফিসে মোস্তানকে পাবো না। বেলা 11টার আগে মোস্তান অফিসে আসেন না। 11টা পর্যন্ত অপেক্ষা করতে আমার প্রাণ বেরিয়ে আসার উপক্রম।
ভেতরের ছটফটানি থেকে কিছুতেই মুক্ত হওয়া সম্ভব হচ্ছিল না। সকলে আমার এই অস্থিরতা নিয়ে হাসাহাসি করছিল। অবশেষে ঘড়ির কাঁটা 11টার ঘরে প্রবেশ করল। ঢাকার লাইন পাওয়াও অনেক ঝামেলা। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ইত্তেফাক অফিস পাওয়া গেল। অপারেটর সাফ জানিয়ে দিল মোস্তান সাহেবের ডিউটি রাতে, 9টার পরে টেলিফোন করতে হবে। সেই দিনটা কি প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে আমাকে কাটাতে হয়েছিল, মুখে বয়ান করা সম্ভব নয়। আমার মধ্যে অস্থিরতার এমন সব লক্ষণ পাচ্ছিল যে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলাম তারা কোনো মনোচিকিৎসকের শরণাপন্ন হবেন কিনা ভাবাগোনা করছিলেন। আমি যখন বুঝতে পারলাম নিজের অস্থিরতা প্রকাশ করে অন্যদের অস্থির করে তুলেছি, মনে মনে ভীষণ লজ্জিত হয়ে পড়লাম। পরিবারটিকে স্বস্তি দেওয়ার প্রয়োজনে জিনিসপত্র সব ওখানে রেখে এই একটু আসছি বলে একটা রিক্সা ডেকে বেরিয়ে পড়লাম। রিক্সাওয়ালাকে বললাম সদরঘাটের জেটির দিকে চালাও। রিক্সা সদরঘাটে এলে আমি নেমে হেঁটে গিয়ে জেটিতে উঠলাম। জেটিতে চোর ছ্যাঁচোর পকেটমারদের আড্ডা। বেকার কিশোরেরা অভুক্ত অবস্থায় জেটিতে হেলান দিয়ে বসে আছে। আমার কিশোর বয়সে যেমন দেখেছি জেটিটির অবস্থা তেমনই আছে। তেমনি বাদামওয়ালা বাদাম বিক্রয় করছে, তেমনি পালিশওয়ালা ছেলেরা চিকন করে পালিশ শব্দটি উচ্চারণ করে লোক ডাকছে। এপার ওপার নৌকোগুলো যাওয়া আসা করছে। এই যাওয়া আসার বিরাম নেই। ওপারের মানুষ এপারে আসছে, এপারের মানুষ ওপারে। তরিতরকারির নৌকো এসে ভিড়ছে। কর্ণফুলীর বুকে তরঙ্গ তুলে পানি কেটে কেটে লঞ্চ ছুটে যাচ্ছে। দুটো গাধা বোট ঘাটে নোঙ্গর করে আছে। নদীর ওপারে ভালো করে তাকালে গ্রামের রেখা দেখা যায়। এই সকল বিচিত্র দৃশ্য দেখতে দেখতে আমি ক্ষেতের কথা একেবারে ভুলে গেলাম। এইভাবে বেলা 1:30 পর্যন্ত কাটিয়ে দেওয়ার পর আমি অনুভব করলাম আমার ছটফটানিটা কমে এসেছে এবং আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সেই আত্মীয়ের বাড়িতে ফিরে ভাত খেলাম এবং খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে 5টার পরে। হাতে এখনো অনেক সময়। যে জমি নিয়ে মামলা চলছে উকিলের বাড়ি গেলাম। উকিলের সঙ্গে দাগ নম্বর, খতিয়ান নম্বর, RS জরিপ, CS জরিপ, সাফ কবলা, হেবা দানপত্র এসব ওকালতি পরিভাষায় আলাপ করে নগদে 300 টাকা ফি দিয়ে 9টার একটু পরে আত্মীয়ের বাড়িতে ফিরে এলাম। আমার ভেতরের অস্থিরতা প্রকাশ করে অন্য সবাইকে বিব্রত করে না তোলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করছিলাম। সকলের সঙ্গে আমিও রাতের খাবার খেয়ে নিলাম। তারপর ঢাকায় টেলিফোন করলাম। লাইন পাওয়া গেল। মোস্তানকেও। প্রথমেই আমি জানতে চাইলাম স্বপ্নে আমি বেগুন গাছগুলোকে লাফিয়ে উঠে চিৎকার করতে শুনলাম কেন। মোস্তান জানালেন কাঁটাতারের বেড়ার ফাঁকের বড়ই গাছের ডালগুলো সরিয়ে কে একজন ক্ষেতের ভেতর গরু ঢুকিয়ে দিয়েছিল। ভাগ্য ভালো মিসেস সোহেল দেখতে পেয়েছিলেন, নইলে একেবারে সর্বনাশ করে ফেলত। আমি বললাম চারাগুলোর কি বেশি ক্ষতি হয়েছে? মোস্তান জবাব দিলেন আপনি এলে নিজের চোখে দেখতে পাবেন। 2 দিন পরে ঢাকায় এলাম। ক্ষেতের বেগুন গাছগুলোর যা অবস্থা করেছে দেখে আমার কথা বন্ধ হওয়ার উপক্রম। 8-10টা ফলন্ত বেগুন গাছ একেবারে উঠিয়ে ফেলেছে। ডাঁটাগুলো মূল শুদ্ধ ক্ষেতের মধ্যে পড়ে আছে। বাকি অংশ এমনভাবে খেয়ে ফেলেছে দেখে অনুমান করারও উপায় নেই বেগুন ক্ষেতের ভেতর অনায়াসে 1-2 বাঘ লুকিয়ে থাকতে পারত। ক্ষেতের এই ন্যাড়া অংশটুকু দেখার পর আমার মনে হলো আমার বুকের ভেতরে একটা মরুভূমি জেগে উঠেছে। আমি কাউকে কিছু না বলে ক্ষেতের গোড়ায় বসে রইলাম।
কে এই নিষ্ঠুর কর্ম করতে পারে তাই নিয়ে নানা কল্পনা এবং অনুমান চলছিল। সেগুলো আমি কানে তুললাম না। একজনের ক্ষেতে আরেকজন গরু ঢুকিয়ে দিয়ে ফসল নষ্ট করে থাকে, গ্রাম দেশে এই দৃষ্টান্ত বিরল নয়। গ্রামের চাষার নানাবিধ সদ্গুণের পাশেও তার ভেতরে যে নিষ্ঠুরতা রয়েছে তার কোনো তুলনা নেই। 1 বিঘত জমির জন্য কোদালের এক ঘায়ে ভাই ভাইয়ের মাথা নামিয়ে দিতে পারে। প্রতিবেশীর গরুটা মনের সুখে চোখের সামনে চড়ে বেড়াচ্ছে, তার চোখে দেখতে খারাপ লাগছে বলেই বিষ দিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু এটা তো গ্রাম নয়। দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝখানে এখানে এমন শত্রু কে আছে যে গ্রামীণ বর্বরতার প্রকাশ ঘটিয়ে আমার ক্ষেতটার এমন সর্বনাশ সাধন করতে পারে? উপরে তোলা বেগুনের ডাঁটাগুলো কুড়িয়ে জমা করে মা যেমন মরা বাচ্চার পাশে বসে থাকে তেমনি বসে রইলাম। এই বাচ্চারা আমার, তাদের মৃত্যু যন্ত্রণার আর্ত চিৎকার আমার কাছে পাঠিয়েছিল। সেই চিৎকার আমার বুকের ভেতর এখনো ঘুরপাক খাচ্ছে। গাছপালার কিছু অনুভব আমার অনুভবে সঞ্চারিত হয়, তাও সমস্ত গাছের নয়। যেসব গাছগুলোকে নিজের হাতে আদর যত্ন দিয়ে বড় করে তুলি, তাদের যদি কোনো বিপদ আপদ ঘটে আমি টের পেয়ে যাই। হয়তো স্বপ্ন দেখি, নয়তো জাগ্রত অবস্থায় তাদের কথা মনে পড়ে যায়। আমার পোষা গাছগুলোর মধ্যে যদি কোনো একটার কথা বারবার মনে পড়তে থাকে, আমার বুঝতে বাকি থাকে না এই নির্বাক প্রাণসত্তাটির কোনো একটা বিপদ ঘটেছে। যে সমস্ত গাছপালা আলাপ পরিচয়ের ঘনিষ্ঠতার মধ্য দিয়ে চেতনায় ইন্ডিভিজুয়াল হিসাবে স্থান করে নিতে পেরেছে, একমাত্র তারাই আমার কাছে আপদকালীন সংকেত বার্তা পাঠাতে পারে, অন্যরা না। আমি স্বীকার করি গাছের প্রাণ আছে। সে প্রাণের সুখ, দুঃখ, আনন্দ, অনুভূতি সবটাই মানুষের প্রাণে তরঙ্গিত হওয়া সম্ভব। কিন্তু তার আগে মনুষ্য চেতনার তরঙ্গ প্রবাহের সঙ্গে বৃক্ষ চেতনার তরঙ্গ প্রবাহের মধ্যে একটা সমঝোতা করে নিতে হয়। সেটি খুব সহজ কাজ নয়। বৃক্ষ যার তার কাছে তার আসল স্বরূপ উন্মোচন করে না। আমার এক বন্ধু সংবাদপত্রে পাঠ করা একটি ঘটনা আমার কাছে বলেছে। বেশি দিন আগের ঘটনা নয়, আবার বেশি দূরেরও নয়। টাঙ্গাইলের এক ভদ্রলোক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারেরা তার প্রাণের আশা একরকম ছেড়েই দিয়েছিলেন। একজন লোক তাকে পরামর্শ দিলেন, আপনি প্রতিদিন স্নান করে পরিচ্ছন্ন হওয়ার পরে আপনার একটি স্বহস্তে রোপিত বৃক্ষ দুহাতে জড়িয়ে ধরে বৃক্ষ দেবতার কাছে সরল অন্তরে এই প্রার্থনা জানাবেন, বৃক্ষ দেবতা, আপনি অনুগ্রহ করে আপনার শরীরে আমার রোগটা গ্রহণ করুন এবং আপনার সুস্থতা আমার শরীরে সঞ্চারিত করুন। এই ভদ্রলোক প্রতিদিন সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে তার স্বহস্তে রোপিত আমড়া গাছটি বেষ্টন করে একই প্রার্থনা জানাতেন। 1 মাস পরে দেখা গেল মানুষটি সুস্থ হয়ে উঠেছে এবং গাছটি মারা গেছে। গাছপালাকে বেষ্টন করে যে দেবতা বাস করেন, ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বনদেবতার সঙ্গে সংলাপের যে পরিচয় পাওয়া যায়, তার উপস্থিতি আমি আভাসী ইঙ্গিতে অনুভব করেছি, কিন্তু কখনো সাক্ষাৎ ঘটেনি। আমি বিশ্বাস করি আমার শিক্ষক সারদা বাবুর সঙ্গে বৃক্ষ দেবতার একটি সাক্ষাৎ যোগাযোগ ছিল। ভদ্রলোকের পুরো নাম সারদা শঙ্কর তালুকদার। তিনি স্কুলে নিচের ক্লাসে থাকার সময়ে গ্রামার, ট্রান্সলেশন এবং অঙ্ক পড়াতেন। ওপরের ক্লাসে পড়াতেন ভূগোল। মনে হতো তিনি যেন স্বপ্নের মধ্য দিয়ে কথা বলতেন।
জীবনে তিনি কোনো দিন বেত হাতে ছাত্রদের শায়েস্তা করেননি। অত্যন্ত ফাজিল এবং বেপরোয়া ছাত্রদেরও দেখেছি তার কথা মুগ্ধ হয়ে শুনতে। সারদাবাবুর কথার মধ্যে কি একটা ছিল, তার উচ্চারিত প্রতিটি শব্দ একেবারে চেতনার মধ্যে গেঁথে গিয়ে মধুবিন্দুর মতো জমে থাকত। ভদ্রলোক পাঠ্য বিষয়ে কথা বলতেন অল্প, সুযোগ পেলেই আত্মা পরমাত্মা এসব দিকে ছুটে যেতেন। গাছপালা এবং কৃষি ছিল তার অত্যন্ত প্রিয় বিষয়। দুনিয়ার কোথায় কে কিভাবে কৃষিতে আশ্চর্য সাফল্য লাভ করেছেন সেগুলো আমাদের কাছে বয়ান করতেন। তার মাথা জোড়া ছিল চকচকে টাক, মাত্র চাঁদির উপরে ৮-১০ গাছি চুল ছিল, সেগুলোকে বড় হতে দিতেন না। আত্মা পরমাত্মা এগুলোর কথা খুব বলতেন, কিন্তু প্রচলিত ধর্মকর্মে তার বিশেষ আস্থা ছিল না। আমাদের পণ্ডিত মশাই রমণীবাবু তাকে তৃণ বিশারদ নাস্তিক বলতেন। আমাদের স্কুলের হিন্দু ছেলেরা সরস্বতী পুজোর সময় তাকে সাধ্য সাধনা করেও পুজোর মণ্ডপে হাজির করতে পারত না। তিনি কোনো ধর্মকর্ম করতেন না, কিন্তু তার চালচলন জীবনচারণের মধ্য দিয়ে এমন একটা ভাব ফুটে উঠত, মনে হতো তিনি একটা ধর্ম জীবনযাপন করে চলেছেন। আমাদের এই সারদাবাবু বছরে একবার পাগল হয়ে যেতেন। একবার পাগলামোতে পেয়ে বসলে ৩ মাস সেই অবস্থায় থেকে যেতেন। শীত বাড়তে আরম্ভ করলে তার পাগলামোটা শুরু হয়ে যেত। একদিন দেখা গেল তিনি গাছপালার সঙ্গে বিড়বিড় করে কথা বলতে আরম্ভ করেছেন। পাগলামো শুরুর দিকে তিনি অল্প স্বল্প সাংসারিক কাজকর্ম করতেন, এমনকি ক্লাস নিতেও আসতেন। হয়তো আমাদের ভূগোলের ক্লাস নিচ্ছেন, ক্লাস শেষ করার আগেই বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলতেন, ওই যে আলিমাঝি পুকুরের পাড়ে পুরনো বটগাছ আছে না, সেই গাছটা আমাকে ডাকছে, ওর সঙ্গে আমার অনেক কথা আছে, সুতরাং যেতে হয়। তিনি হনহন করে ক্লাস থেকে বেরিয়ে যেতেন। বটগাছের গোড়ায় গিয়ে কখনো মৃদু কণ্ঠে, কখনো উচ্চ কণ্ঠে কথা বলে যেতেন। কখনো হাতে তালি দিয়ে নাচতেন, কখনো খলখল করে হাসতেন। তার পরিবারের লোকের কাছে সংবাদ গেলে তারা এসে বাড়িতে ধরে নিয়ে যেতেন। বাড়িতে তাকে আটকে রাখা একরকম অসম্ভব ছিল। একটুখানি ফাঁক পেলেই তিনি ছুটে বেরিয়ে আসতেন। পছন্দের গাছপালার সঙ্গে এমনভাবে আলাপ জুড়ে দিতেন যেন বহুদিনের পরিচিত বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হলে যেমন আনন্দ প্রকাশ করে, রাগ করে, তিনিও তেমনি রাগ আনন্দ এসব প্রকাশ করতেন। এ সময় গ্রামের দুষ্টু ছেলেরা তার পেছনে লেগে যেত। তারা তার গায়ে ধুলোবালি মাখিয়ে দিত, গায়ের জামাটা ছিঁড়ে ফেলত। সারদাবাবু নির্বিকার। দুষ্ট ছেলেদের দৌরাত্ম্য অধিক হলে তিনি একদম পাহাড়ে চলে যেতেন। সেখানে গাছপালার সঙ্গে আলাপ চালিয়ে যেতেন। এ সময়ে তার রাত দিন জ্ঞান থাকত না। যদি কোনো হিংস্র প্রাণী এসে তাকে এ অবস্থায় আক্রমণ করে বসে, সেজন্য তার পরিবারের লোকেরা খুব ভয়ে ভয়ে থাকত। পাহাড়ে বাঁশ কাটতে কাঠ কাটতে যারা যেত, তাদের কাছ থেকে খবর নিয়ে তারা ধরে নিয়ে শেকল দিয়ে গাছের মোটা গুড়ির সঙ্গে বেঁধে রাখতেন। বন্ধনটা যদি ২-৩ দিনের বেশি স্থায়ী হতো, তিনি দাঁত দিয়ে আপন শরীর দংশন করে রক্তাক্ত করে ফেলতেন। এ অবস্থায় তাকে কিছু খাওয়ানোর দায় হয়ে পড়ত। শীত পড়লে তার পাগলামোটা বেড়ে যেত। তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে টেনে পাহাড়ের কাছে ছেড়ে দিতে বাধ্য হতেন। গাছপালার সঙ্গে হাসাহাসি ঝগড়াঝাটির পালা শেষ হলে আবার ধরে এনে শেকল দিয়ে বেঁধে রাখতেন। শীতকালটা গেলেই সারদাবাবু আবার পুরোপুরি
সুস্থ হয়ে উঠতেন। ক্ষেত খামার গরু বাছুরের প্রতি মনোযোগ দিতেন এবং রীতিমতো 2 মাইল পথ হেঁটে স্কুলে যেতেন। তার চাকরি কি করে টিকে থাকতো আমি বলতে পারবো না। আমি সারদা বাবুর ভীষণ ন্যাওটা হয়ে পড়েছিলাম। তার কথা শুনতে আমার খুব ভালো লাগতো। ছুটির দিনে তার বাড়িতে চলে যেতাম। তার স্ত্রী আমাকে কাঁসার বাটিতে করে ফেনা ওঠা গরম দুধ খেতে দিতেন। কোনোদিন দুধের সঙ্গে থাকতো খই, কোনোদিন মুড়ি। সারদা বাবু যখন খেতে যেতেন আমিও সঙ্গে যেতাম। তার সঙ্গে ক্ষেতের আগাছা নেড়াতাম। সার মাটির ঝুড়ি মজুরদের সঙ্গে ক্ষেত অবধি বয়ে নিয়ে যেতাম। তার পাগলামোর লক্ষণ প্রকাশ পাওয়ার শুরুর দিকে আমাকে প্রায়ই বলতেন তিনি গাছপালার ভাষা বুঝতে পারেন, কিন্তু মুশকিল হয়েছে মানুষের ভাষা আর গাছের ভাষা এক নয়। গাছের সঙ্গে গাছের ভাষায় যখন তিনি আলাপ করেন, মানুষের ভাষাটি একেবারে ভুলে যাওয়া সম্ভব হয় না। তখন গড়বড় হয়ে যায়। তিনি কোনো খেই রাখতে পারেন না, অর্থাৎ পাগল হয়ে যেতে বাধ্য হন। যখন তার সঙ্গে একা থাকতাম তিনি আমাকে প্রায়ই বলতেন গাছের সঙ্গে কথা বলার কৌশলটা তিনি আমাকে শিখিয়ে দেবেন। গাছেরা সব মানুষের ডাকে সাড়া দেয় না, আবার সব মানুষ গাছদের ভাষাও বুঝতে পারে না। মনের বিশেষ ধরনের শুদ্ধতা না থাকলে গাছের ভাষা বোঝার ক্ষমতা মানুষের জন্মায় না। সারদা বাবু মনে করতেন গাছের সঙ্গে কথা বলার ক্ষমতা আমার আছে, তবে বিকাশ লাভ করেনি। তিনি আমাকে পরামর্শ দিতেন। তিনি যখন গাছপালার সঙ্গে কথা বলতে শুরু করেন আমি যেন সঙ্গে সঙ্গে থাকি। এক সময়ে আমিও কথা বলতে পারবো, কিন্তু আমি সাহস করতে পারতাম না। কারণ একটাই, ওই পাগল হয়ে যাওয়ার ভয়। বৃক্ষ বিষয়ে যে অনুভব শক্তি এবং অন্তর্দৃষ্টি আমার জন্মেছে তার পেছনে সারদা বাবুর প্রভাবই অনেকখানি দায়ী। সারদা বাবুর সঙ্গে আমার শেষ দেখা হয় 1972 সালের ফেব্রুয়ারি মাসে। 16 ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পরে ঢাকায় ফিরেছি। মা বারবার সংবাদ পাঠানোর পরেও বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বাড়ি গেলাম। আমাদের বাড়ি থেকে সারদা বাবুর বাড়ির দূরত্ব 5 মাইল। তিনি কার কাছে শুনেছেন আমি বাড়িতে এসেছি। একদিন খুব সকালবেলা তিনি আমাদের বাড়িতে এসে হাজির হলেন এবং আমাকে জাগিয়ে তুললেন। আমি পায়ের ধুলো নিলাম, কিন্তু তার চোখ মুখের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে সাহস করতে পারলাম না। বিগত 9 মাস তিনি গাছপালার সঙ্গে কথা টথা বলে কাটিয়ে দিয়েছেন, নাকি গ্রামের অন্যান্য লোকদের সঙ্গে কোথাও পালিয়ে টালিয়েছিলেন। সারদা বাবু আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিজে শুরু করলেন। এই এতটা পথ তোমাকে একটা কথা বলার জন্যই হেঁটে এসেছি। আমি বললাম, স্যার আগে চেয়ারে বসুন। সারদা বাবু বললেন, চেয়ারে বসার কোনো প্রয়োজন দেখি নে। একটা কথা বলতে এসেছি, বলা হয়ে গেলেই চলে যাব। এই মানুষের সঙ্গে তর্ক করার কোনো অর্থ হয় না। আমি বললাম, স্যার আপনার কথাটা বলুন। তিনি বললেন, তোমার সঙ্গে শেখ মুজিবের দেখা সাক্ষাৎ হয়? সারদা বাবুর হিসেব এক্কেবারে পরিষ্কার। আমি ঢাকায় থাকি আর শেখ মুজিবও ঢাকায় থাকেন। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা। সারদা বাবু ধরে নিয়েছেন আমার সঙ্গে শেখ মুজিবের ঘন ঘন দেখা সাক্ষাৎ হয়ে থাকে। আমি একটুখানি সংকটে পড়ে গেলাম। যদি বলি যে আমার মতো একজন আদনা মানুষের সঙ্গে শেখ মুজিবের দেখা হওয়া অসম্ভব, তাহলে তিনি একেবারে মুষড়ে পড়বেন।
তার এতটা পথ এই সকালে হেঁটে আসাটা নিরর্থক হয়ে যায়। তাই বললাম, শেখ মুজিবের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় বটে। সারদাবাবু জানতে চাইলেন তার শরীর কেমন। আমি বললাম, এখন ভালো, তবে ভীষণ ব্যস্ত। সারদাবাবু এবার চেয়ারে বসলেন। তারপর আমার কানের কাছে মুখ এনে বললেন, তুমি মুজিবকে আমার নাম করে বলবে, এখন মুজিববাদ বলে যে শব্দটা সকলে ব্যবহার করছে সেটা অশুদ্ধ, আসলে হওয়া উচিত মৌজিববাদ। আমি বললাম, এর অর্থ কি বুঝিয়ে বলুন। সারদাবাবু বললেন, মুজিব হলো একজন মানুষের নাম। পবিত্র বিষয়ে মানুষের নাম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। লোকের জ্ঞান নেই বলে মুজিবের নামে ধুয়ো দিচ্ছে। মৌমাছিরা নানা জায়গা থেকে মধু আহরণ করে এক পাত্রে সঞ্চয় করে, তারপর প্রয়োজন মাফিক সকলে ভাগযোগ করে আহার করে। মৌমাছির জীবনধারণ পদ্ধতির যে দর্শন, সেই জিনিসটাই হলো মৌজিববাদ। তুমি ঢাকা যেয়ে প্রথমে শেখ মুজিবের সঙ্গে দেখা করে বলবে, নামটা হবে মৌজিববাদ, মুজিববাদ নয়। আমি কথা দিলাম, ঢাকায় গিয়েই শেখ সাহেবের সঙ্গে এ বিষয়ে দরবার করব। সারদাবাবু আর একটা কথাও বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। 1975 সনেই 14 আগস্টের রাতে সপরিবারে শেখ মুজিব নিহত হওয়ার সপ্তাহখানেক পরে সারদাবাবুর একখানা চিঠি পেলাম। তিনি লিখেছিলেন, দীর্ঘ জীবেশু আহমদ সফা, আমি 1972 সালের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান সাহেবকে তোমার মাধ্যমে মুজিববাদ শব্দ বাদ দিয়ে মৌজিববাদ শব্দটি ব্যবহার করিবার পরামর্শ দান করিয়াছিলাম। এখন স্পষ্ট ধারণা করিতেছি তুমি দায়িত্বটি পালন করো নাই। শেখ সাহেব যদি মুজিববাদ শব্দটি পরিহার করিয়া মৌজিববাদ শব্দটি ব্যবহার করিতেন, এমন নিষ্ঠুরভাবে খুন হইতেন না। আমি সব কিছুর জন্য তোমাকে দায়ী করিতেছি। 1975 সালের আগস্ট মাসে সারদাবাবুও ট্রেনে কাটা পড়ে মারা যান। সেই সময়ে তার স্কুল মাস্টারির চাকরি ছিল না, জমি ছিল না, চাষ ছিল না। স্ত্রী মারা গিয়েছিলেন। ছেলেরা চাকরি বাকরি নিয়ে দূরে দূরে চলে গিয়েছিল। কেবল গাছপালার সঙ্গে কথা বলার পাগলামোটা শেষ পর্যন্ত তার সঙ্গে ছিল। এই পাগলামোই তিনি আমাকে দিয়ে গেছেন। খুব ছোটবেলার কথা, তখন আমি প্রাইমারি স্কুলে 3য় শ্রেণীর ছাত্র। আমাদের রান্নাঘরের লাগোয়া একটি বিশাল আমের গাছ ছিল। গাছটা অনেক পুরনো, কতদিনের পুরনো কেউ ঠিক করে বলতে পারে না। আমার বাবা বলতেন, আমার দাদির যখন বিয়ে হয় তখন আম গাছটা তরুণ ছিল। বয়সের প্রবীণতা ছাড়াও গাছটার বেড় এবং উচ্চতার কারণে সকলের কাছ থেকে একটা শ্রদ্ধার আসন আপনিই অধিকার করে নিয়েছিল। প্রাণহরি এবং শ্রীহরি ধুপির মা থুত্থুরে বুড়ি ক্ষান্তমণি গাছটিকে গড় হয়ে প্রণাম জানাত এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ফোকলা দাঁতে উচ্চারণ করত বিরিক্ষি। এই ধরনের প্রবীণ গাছকে শুধু গাছ বলে সম্বোধন করলে বৃক্ষ দেবতা কুপিত হয়ে অভিশাপ দিয়ে থাকেন, তাতে গেরস্থের অকল্যাণ হতে পারে। ক্ষান্ত বুড়ির হুঁশিয়ারি সত্ত্বেও আমাদের বাড়ি এবং আমাদের পাড়ার সবাই এই বিশাল তরুটিকে গাছ বলেই ডাকত। তবে তার একটি নামকরণ পূর্ব থেকে তৈরি হয়ে গিয়েছিল। গাছটিকে সবাই বলতো আষাঢ়ে আমের গাছ, কারণ এ গাছের আমগুলো আষাঢ় মাসের শেষের দিকে পাকতে আরম্ভ করত। শ্রাবণ মাসের প্রথম দিকেও উঁচু ডালে 2-1টি আম দুলতে দেখা যেত। এ গাছের আমগুলো আয়তনের দিক দিয়ে খুব বড় হতো। আম পেকে শাখায় শাখায় দুলত,
কিন্তু এত উঁচুতে যে মানুষজন সে আমের নাগাল পেত না। সিঁদুর বরণ আমগুলো যখন পাকত, কাকপক্ষীরা এসে আমের শরীরে ঠোকর বসাতো, তখন আমটা নিচে পড়ত। হঠাৎ যখন বেগে হাওয়া বইত, তখনও গাছ থেকে পাকা আম নিচে ঝরে পড়ত। গাছ থেকে আম সরাসরি মাটিতে পড়তে পারত না। প্রথমে পড়ত আমাদের বড় ঘরের টিনের চালে, সেখান থেকে গড়িয়ে সনে ছাওয়া রান্নাঘরের চালে। এই রান্নাঘরের চাল থেকে যখন আম মাটিতে পড়ত, তখন আমর তো কিছু খুঁজে পাওয়া যেত না। একরকম থ্যানথ্যানে জেলির মতো পদার্থ মাটির ওপর লেপ্টে থাকত। এই থ্যানথ্যানে পদার্থের যে অংশ ধুলোবালি থেকে মুক্ত থাকত, আমরা বাচ্চারা সেটুকু অত্যন্ত আরাম করে খেতাম। ভারী মিষ্টি, তার উপর অকালের আম। মাঝে মাঝে আমাদের বরাত খুলে যেত। বাতাসে ছোটখাটো ডাল আমসহ ভেঙে পড়ত। তখন আমরা আম খাওয়ার একটা সুযোগ পেয়ে যেতাম। প্রতি বছর কিন্তু ডাল ভাঙানো হাওয়া বইত না, সুতরাং বেশিরভাগ সময়ে মেঘের কাছাকাছি পাকনা আমের দিকে তাকিয়ে খাওয়ার স্বাদ মেটাতে হতো। গাছটা এত উঁচুতে যে বলবান মানুষটিও ঢিল ছুঁড়ে আমের কাছাকাছি পাঠাতে পারত না। রান্নাঘরের চালার উপরে যে শাখাটি মোচড় খেয়ে একেবারে হঠাৎ আকাশের দিকে উঠে গেছে, তাতেই ফলতো স্বাদে গন্ধে অতুলনীয় বিরাট বিরাট লোভনীয় সিঁদুরে সব আম। অত উঁচুতে চড়ার সাহস কোনো গাছেরই হতো না, সুতরাং আষাঢ়ে গাছটিকে আম পাকিয়ে পাখির জন্য অপেক্ষা করতে হতো। আম পাকতে শুরু করলে নানা জাতের পাখি গাছটিতে ভিড় করত। সারা দিন কাকের কা কা শব্দ কান পাতা দায়ী হতো। রাতের বেলা দলে দলে বাদুড়েরা আসতো। আমাদেরই আম গাছ, অথচ ফল খাওয়ার অধিকার পেয়েছে পাখপাখালির দল। কোনো কোনো দরদি পাখি আমাদের মতো বাচ্চাদের প্রতি অনুকম্পা প্রদর্শনী করে একেবারে ঠোঁট না বসানো দু একটি আম নিচে ফেলে দিত। সেই পাখিদের আমরা খুব ভালোবাসতাম। আমার বড় একটা বোন ছিল, তার গায়ের রং ছিল কালো। কাকদের মন গলানোর জন্য সে চমৎকার করে ছড়া উচ্চারণ করত। অ কাওয়া, তুইও কালা মুইও কালা, আম ফেলারে দলা দলা। আম গাছের একেবারে উঁচু ডালটিতে একটি শঙ্খচিল পরিবার বাসা করে থাকত। দুপুরবেলা আকাশে যখন শঙ্খচিল চক্কর দিত, সোনালি ডানায় রোদ লেগে ঝিলমিল করে উঠত। এই প্রাচীন বৃক্ষটির সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আকাশের কাছাকাছি তার অবস্থান, ডালে শঙ্খচিলের বাসা, আষাঢ় মাসের পাকনা আম, সবকিছু একযোগে আমার হৃদয় মন হরণ করে নিয়েছিল। এই বৃক্ষের সংসারের প্রতি বিস্ময় মিশ্রিত নয়নে তাকাতাম। যতই তাকাতাম অনুভব করতাম এই বৃক্ষের বিহঙ্গকুলের সংসারে আমিও একটা স্থান করে নিতে পেরেছি, এবং বৃক্ষটিও সেটা বুঝতে পারে। দাদু নাতির সম্পর্কের মধ্যে যে একটি প্রচ্ছন্ন প্রশ্রয় এবং স্নেহের স্থান আছে, আমার সঙ্গে বৃক্ষের সেরকম একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ভাবতে থাকতাম বিরাট সংসার সহ এই বিশাল বৃক্ষটি একান্ত আমার। তার শাখায় যে আম দোলে সেগুলো আমার। যেসব পাখি আসে, যেসব পাখি বাস করে, সব আমার। আমি ছোট্ট হাত দিয়ে বৃক্ষের কাণ্ডটা আলিঙ্গন করতে চেষ্টা করতাম, কিন্তু বৃক্ষটা এত প্রকাণ্ড যে দুহাতে তাকে বেড় দেয়া যায় না। কি করে গাছটাকে একেবারে আপন করে নেব ভেবে কুল পেতাম না। একদিন স্কুল থেকে আসার সময় একটা সুন্দর ভাবনা আমার মাথায় খেলে গেল। যদি একটি নতুন নাম দিয়ে ফেলি,
বৃক্ষটি পুরোপুরি আমার হয়ে যাবে। তখন আর কারো দখলে থাকবে না। তখন রবি ঠাকুরের ছড়া কবিতা মুখস্থ করছিলাম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। কত রকমের ছড়া যখনই পড়ি মনে একটা মিষ্টি ঝংকারের রেশ অমনি সঞ্চারিত হয়। মনে মনে ভাবলাম, আম গাছটির নাম রবি বৃক্ষ রাখলে বেশ হয়। রবি ঠাকুরের কবিতা মিষ্টি, এই গাছের আমও মিষ্টি। রবি ঠাকুরকে দাড়িতে চুলে গোঁফে মনুষ্য জঙ্গলের মতো দেখায়। এই গাছটির সঙ্গেও তার একটা সুন্দর মিল পাওয়া যাবে। আমি খাতার একটা পাতা ছিঁড়ে কাঠের কলমের গোড়াটা কালিতে চুবিয়ে লিখে ফেললাম, আজ হইতে আষাঢ়ে আম গাছের নাম বদল করিয়া রবি বৃক্ষ রাখা হইল। সকলে এই গাছকে রবি বৃক্ষ ডাকিবেন, না ডাকিলে শাস্তি হইবে। নিচে লিখলাম, বাই অর্ডার আহমদ সফা। বাই অর্ডার শব্দটা অন্য জায়গা থেকে ধার করেছি। একবার থানার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একটা সাইনবোর্ড লেখা আছে, এই পুকুরে কেহ গোসল করিবেন না। নিচে লেখা আছে, বাই অর্ডার থানা কর্তৃপক্ষ। কাগজটা জিগর গাছের আঠা দিয়ে ভালো করে সেঁটে দিলাম। তারপর জনমত গঠন করতে লেগে গেলাম। আমার ছোট বোনকে বললাম, এই আজ থেকে আষাঢ়ে গাছকে রবি বৃক্ষ ডাকবি। সে বলল, কেন? আমি বললাম, আমার হুকুম। আষাঢ়ে আম গাছ, আষাঢ়ে আম গাছ চিৎকার করে বলতে আরম্ভ করলো সে। মুখের ওপর আপন বড় ভাইকে যে বোন অমন অপমান করতে পারে, সে কি শাস্তি পাওয়ার যোগ্য নয়? আমি তার গালে একটা চড় লাগাতেই সে চিৎকার করে এমন কান্না জুড়ে দিল যে মা বাবা দুজনেই বাড়ি থেকে ছুটে এলো। কাঁদছো কেন জিজ্ঞেস করায় তার কান্নার বেগ আরো বেড়ে গেল। তারপর আমার দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলল, ও আমাকে মেরেছে। কেন মেরেছে? সে জবাব দিল, কয় কি আষাঢ়ে আম গাছটিকে আগডুম বাগডুম কি একটা নামে ডাকতে হবে। গাছটাকে একটা মনোমতো নাম দিয়ে একান্ত নিজের করে পাওয়ার প্রথম প্রয়াসটি বিশ্বাসঘাতক বোনের ষড়যন্ত্রে বানচাল হয়ে গেল। আমাদের ওদিকে ঘন ঘন সাইক্লোন হয়। চৈত বৈশাখ এবং আশ্বিন কার্তিক মাসে জোরে জোরে হাওয়া বইলে আমার বাপ এবং বড় ভাইয়ের চোখে আশঙ্কার চিহ্ন ফুটে ওঠে। আষাঢ়ে আম গাছটা যদি ভেঙে পড়ে, আমাদের জেঠার বাড়িও নিরাপদ নয়। অনেকেই গাছটা কেটে ফেলার পরামর্শ দিয়েছে। আমার বাবা কাটি কাটি করেও গাছটি কাটতে পারেননি। গাছটি কেটে ফেলার কথা তুললেই আমি কেঁদে কেটে একাকার করে ফেলতাম। আমার মা বাড়ির পুরুষদের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বলতেন না। আমি যখন খুব কান্নাকাটি করতাম, আমার মা কাউকে কিছু না বলে ভাত পানি খাওয়া বন্ধ করে দিতেন। মা ছেলের যৌথ প্রতিরোধের মুখে ৩-৩ গাছিকে আমার বাবা ডেকে ফেরত পাঠিয়েছেন। আমার মায়ের বাবার বাড়িতে কেউ নেই, তাই মা মামার বাড়িতে গিয়ে বাবার বাড়ির স্বাদ মেটাতেন। আমাদের আদর যত্নে যাতে ঘাটতি না পড়ে, সেজন্য মামা বাড়ি থেকে মা তার প্রাপ্য সম্পত্তি কখনো দাবি করেননি। মা সেবার মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মামার বাড়ি গেলেন। সঙ্গে করে আমাকে এবং বোনকে নিয়ে গেলেন। সেখানে ৭-৮ দিন ছিলাম। মায়ের মামা বাড়ি থেকে ফেরার সময় আধ মাইল দূর থেকে তাকিয়ে দেখি আমাদের বাড়িটা খালি খালি দেখা যাচ্ছে। কি একটা যেন নেই। কাছে এসে দেখলাম আমার সেই রবি বৃক্ষ কেটে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। আমি কথা বলতে পারলাম না, বোবা হয়ে বসে রইলাম। আমার বুকে সেই যে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, পৃথিবী ক্যাপসুল করে ঢুকিয়ে দিলেও সে ফাঁক ভরাট হবে না। সকলে এখন ওজন স্তর ফুটো হওয়ার আশঙ্কা করে, কিন্তু আমার মনের ওজন স্তর
কবে যে ফুটো হয়ে গিয়েছে সে খবর কেউ কি রাখে? একদিন দুপুরবেলা সুশীল নীলক্ষেতের চিড়িয়াওয়ালার কাছ থেকে একটা ঝুটি শালিকের বাচ্চা কিনে নিয়ে এলো। সে পাখিটাকে এনেছিল একটা ঠোঙ্গার ভেতর করে। অবশ্য কটা ফুটো করে দেয়া হয়েছিল। দেখে আমি ভীষণ রেগে গেলাম। এমন করে কেউ কি পাখি আনে? শালিকের বাচ্চাটিকে দেখে আমি খুশি এবং বেজার দুইই হলাম। খুশি হলাম এই কারণে যে একেবারে বাচ্চা বয়সে আমি একটা শালিক পুষেছিলাম। পাখিটি পোষ মেনেও গিয়েছিল। খাঁচায় রাখার প্রয়োজন হতো না। পাখিটি যথা ইচ্ছা ঘুরে বেড়াতো। আবার ঠিক সন্ধ্যাবেলা ফিরে এসে নিজে নিজে খাঁচায় ঢুকে যেত। আমার মা আফিম খেতেন। পাখিটাকেও কলার ভেতর করে নিয়ম মাফিক আফিম খাওয়াতেন। দীর্ঘদিন কলার মধ্যে আফিম খেতে খেতে পাখিটাও বোধ করি আফিমখোর হয়ে উঠেছিল। পাখিটা আফিমের লোভে ঘরে ফিরত, নাকি পোষ মেনেছে বলে সন্ধ্যাবেলা খাঁচায় এসে ঢুকত বলা মুশকিল। এই পাখিটা যখন মারা যায় শোকে 1 সপ্তাহ আমি ঘুমোতে পারিনি। এই পাখিটিকে আমি মরা মানুষকে যেমন কবর দেওয়া হয় তেমনি কবর দিয়েছিলাম। অনেক দিন একা একা পাখিটির কবরের পাশে বসে থাকতাম। পাখিটির মৃত্যুই হলো আমার শিশু বয়সের প্রথম শোক। শালিক পাখি আমার মনে এমন একটা জায়গা করে নিয়েছে, যে কোনো জায়গায় শালিক দেখলে একটা আত্মীয়ের ভাব আপনিই জেগে উঠত। সেজন্য সুশীল নিজে থেকেই যখন একটা শালিক নিয়ে এলো, আমার মনে হলো বহুকাল আগের মরে যাওয়া শালিকটাই আবার প্রাণ পেয়ে ফিরে এসেছে। আমার খুশি হয়ে ওঠার এটাই কারণ। হারানো ইউসুফ আবার কেনানে ফিরে এসেছে। এখন বেজার কেন হলাম সেই কারণটা খুলে বলি। আমি ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকার সময়ে পাখি ফেরি করে বেড়াই এরকম একজনের কাছ থেকে একটা টিয়া কিনেছিলাম। বাচ্চা না বুড়ো বোঝার উপায় ছিল না। পাখি বিক্রেতারা ভয়ঙ্কর ধড়িবাজ। অনেক সময় বাচ্চা বলে ধাড়ি পাখি গছিয়ে দিয়ে থাকে। পাখিটি কেনার পরই আমার চোখে পড়ল পাখা দুটো কেটে দেয়া হয়েছে। আগে জানলে এই পাখি আমি কিনতাম না, বরং পাখি বিক্রেতাকে পিটিয়ে দিতাম। পাখা কেটে দেওয়ার মতো নিষ্ঠুর কাজ যে পাখি বিক্রেতা করতে পারে তার শাস্তি হওয়া উচিত। আমার কেনা পাখিটি একচোটে 5-7 হাতের বেশি উড়তে পারত না। অন্তত একদিক থেকে নিশ্চিত হয়েছিলাম যে পাখিটি উড়ে টুড়ে কোথাও পালিয়ে যেতে পারবে না। খাঁচা একটা কিনেছিলাম বটে, কিন্তু পাখিটিকে বাইরে ছেড়ে দিয়ে রাখতাম। টিয়ে কোনোদিন পোষ মানে না এরকম শুনে আসছি, কিন্তু আমার পাখিটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। কিছুদিন না যেতেই পাখিটি ভালো মতো পোষ মেনে গিয়েছিল। সে সময় আমি অনেকটা বাউলের জীবনযাপন করতাম। আমার মাথায় দীর্ঘ বাবরি চুল ছিল, কাঁধ ছাপিয়ে পিঠে এসে পড়ত। আমি বাইরে কোথাও যাওয়ার সময় পাখিটিকে খাঁচায় ঢুকিয়ে রাখার চেষ্টা করলে টিয়ে সুলভ কর্কশ কণ্ঠে প্রতিবাদ করত। পাখিটিকে আমি সঙ্গে নিয়ে যেতে বাধ্য হতাম। তখন গায়ে সব সময় একটা চাদর রাখতাম। চাদরের একটা অংশ পাখিটার দিকে বাড়িয়ে দিলে চাদর বেয়ে বেয়ে টিয়েটা উপরে এসে ঠিক আমার কাঁধে বসে থাকত। কোনো বাড়িতে গেলে পাকা মরিচ না পাওয়া গেলে কাঁচা মরিচ চেয়ে নিয়ে পাখিটাকে দিতাম। পাখিটা ধারালো ঠোঁটে কচকচ করে মরিচ খেত। কখনো ঠোঁটের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলে এমন জোরে চেপে ধরত যে আঙ্গুল কেটে রক্ত বেরিয়ে আসত। পাখিটার কারণেই আমি ঢাকা শহরে দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে উঠেছিলাম। কোনো অচেনা পাড়ার মধ্য দিয়ে যাওয়ার সময় বাচ্চারা আমার পিছু নিত। তারা আমাকে পাখিওয়ালা ফকির ডাকত। আমার দীঘল চুল, গায়ের চাদর, তার উপর কাঁধে একটা টিয়ে, অনায়াসে ফকির হিসাবে মানিয়ে যেত। পাখিটাকে উপলক্ষ করে আমার একটা নতুন পরিচয় ছড়িয়ে পড়ছে, সেই জিনিসটি আমার মন্দ লাগতো না।
রাতে যখন আমি ঘুমোতাম, টিয়েটা আমার চুলের ভেতর পা দুটো ঢুকিয়ে দিয়ে উপুর হয়ে ঝুলে ঘুমোতো। সকালে ঘুম থেকে জেগে ওঠার পর আমি সারা গায়ে পাখি পাখি গন্ধ পেতাম। পাখিটিকে আমি পাখি নামেই ডাকতাম। পাখিটা ঘরের কোনা কাঞ্চির মধ্যে মাঝে মাঝে লুকিয়ে থাকত। পাখি বলে ডাক দিলে টে 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 জাতীয় শব্দ করে বেরিয়ে আসতো। পাখিটা দিনে দিনে আমার সত্তার অংশ হয়ে উঠেছিল। পাখিটি ছাড়া আমার কিছুতেই চলতো না। একদিন দুপুরবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভুলবশত দরজাটা খোলা রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা যখন ঘুম ভাঙল, দেখি পাখি নেই। পাখি পাখি করে অনেকবার ডাকলাম, কিন্তু একবারও সাড়া পেলাম না। আমার মনে নানা রকম আশঙ্কা দোলা দিতে থাকলো। তাহলে পাখিটিকে কি কেউ চুরি করে নিয়ে গেছে? আমার পাখিটার প্রতি এক মালয়েশিয়ান মহিলার নজর ছিল। নানা জায়গায় খোঁজ করলাম। ধারে কাছে নিচু নিচু যত গাছ আছে সবগুলোতে তালাশ করলাম। কোথাও পাখির দেখা পেলাম না। আমি মালয়েশিয়ান ছাত্রটির কাছে যে জিজ্ঞেস করলাম তার বান্ধবী কোথায় থাকে। সে জানালো তার বান্ধবী 2 মাস হয় কুয়ালালামপুর চলে গেছে। তখন আমার মনে ভয়টা গাঢ় হয়ে উঠল। তাহলে পাখিটি কি হুলো পেড়ালের পেটে চলে যায়নি? ইন্টারন্যাশনাল হোস্টেলে অনেকগুলো লেজ ছোলা হুলো ঘোরাফেরা করত। কোনো কোনো সময় তাদের সঙ্গমকালীন চিৎকারে রাতের ঘুম ভেঙে যেত। আমার 2 রুম পরে থাকতেন কালীপদ সেন। তার ঘরের সামনে নানা ভাঙাচোরা জিনিসের একটা স্তূপ হয়ে পড়েছিল। ভাঙা ঝাড়ু, ফুটো কেতলি, ছেঁড়া জুতো, বাচ্চার ফেলে দেয়া খেলনা, কি ছিল না বলা মুশকিল। আমি তো পাখি পাখি চিৎকার করে হোস্টেল মাথায় করেছি। কোথাও পাখিটির দেখা পাওয়া যাচ্ছে না। হোস্টেলের মহিলারা, বিশেষ করে তাদের বাচ্চারা, আমার পাখিটাকে খুব ভালোবাসতো। নানা সময়ে তারা পাখিটার সঙ্গে খেলতো। আমার সঙ্গে বাচ্চারাও পাখিটার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমি কৌতূহলবশত কালীপদ সেনের ঘরের সামনের ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপে টর্চের আলো ফেলে পাখি বলে ডাক দিলাম। মনে হলো কিছু একটা নড়ে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখি আমার পাখিটাই থরথর করে কাঁপছে। আমি 2 হাত দিয়ে তাকে বের করে এনে দেখি সবুজ পালকগুলো রক্তে ভিজে গেছে। নিশ্চয়ই কোনো হারামি বেড়াল তার শরীরে থাবা বসিয়েছে। পাখিটিকে নিয়ে আমি ফুলবাড়িয়ার পশুপক্ষীর হাসপাতালে ছুটলাম। দারোয়ান জানালো রাতের বেলা কোনো ডাক্তার থাকেন না। দারোয়ানের কাছে ঠিকানা নিয়ে সোভানবাগ ডাক্তারের বাড়িতে ছুটলাম। সেখানে গিয়ে খবর পেলাম ডাক্তার তার জেঠাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছেন। আমি আদমরা পাখিটা নিয়ে অগত্যা হোস্টেলে ফিরে এলাম। কিছুই করার ছিল না। পাখিটাকে 2 হাতের ওপর রেখে ডাকতে লাগলাম, পাখি। পাখিটি থরথর করে কাঁপছে। কোনো সাড়া শব্দ নেই। আমার বুকেও কাঁপন জাগছে। এভাবে আধা রাত কখন পার হয়েছে টের পাইনি। এ সময়ে পাখিটার সারা শরীর নড়ে উঠল। তার ডান পাটা একটা হ্যাঁচকা টানে লম্বা হয়ে গেল। গলা থেকে ক্যাক করে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো। তারপর পাখিটার হৃদস্পন্দন থেমে গেল। আমার 2 হাতে নিষ্প্রাণ পাখির পালকগুলো খসখস করছে। আমি যেন পাথর হয়ে বসে রইলাম। তারপর থেকে পাখি পোষার প্রতি আমার একটা বৈরাগ্য জন্মে গেছে। সুশীলের শালিকটা দেখে পুরনো শোক উথলে উঠেছিল। তাই আমি বেজার হয়ে উঠেছিলাম। যে পাখি পোষে তার মনে অবশ্যই ধারণা থাকে পাখি দাগা দিয়ে মারা যাবে অথবা পালিয়ে যাবে।